আচ্ছা শোনো শোনো, তাহলে আমরা আজকে আলাপ করবো যে কি সেপসিস গাইডলাইন, সার্ভাইভিং সেপসিস গাইডলাইন, যেগুলো এন্ডোর্স করে কে সোসাইটি অফ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন মানে ইউএসএ এবং ইউরোপিয়ান সোসাইটি অফ ইন্টেন্সিভ কেয়ার মেডিসিন, ওদের কোলাবোরেটিভ এবং অন্যরাও থাকে, অন্য দেশের ইয়াগুলো থাকে, এবং ইন্ডিয়ান সোসাইটি অফ ক্রিটিক্যাল কেয়ারেরও কন্ট্রিবিউশন থাকে। তো এটা হলো 2021-এর পরের আপডেট, ঠিক আছে। এখানে অনেকগুলো দেখা যাবে যে প্রিভিয়াস গাইডলাইনের রিকমেন্ডেশনগুলো ক্যারি করছে অথবা সেগুলোর কিছু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তো এখানে আমাদের দু একটা কথা দেখতে হবে তোমরা যখন গাইডলাইনের ইয়াগুলো দেখবা, যে ডাবল টিক চিহ্ন সবুজ রঙের, হ্যাঁ, মানে স্ট্রংলি পজিটিভ রিকমেন্ডেশন। হ্যাঁ, আবার দেখবা যে ক্রস, ডাবল ক্রস চিহ্ন মানে স্ট্রংলি নেগেটিভ, অ্যাগেনস্ট মানে করা যাবে না, মানে ফরজ করতে হবে, ফরজ করা যাবে না, ওইটা ওইরকম আর কি। হ্যাঁ, এর মাঝামাঝি কিছু আছে কি সাজেস্টেড, যে করলে ভালো, হ্যাঁ, এরকম করার সুযোগ থাকলে করা। তাহলে এই জিনিসগুলো আমাদের অবশ্যই পালনীয় বা অবশ্যই পালন করা যাবে না এরকম, ঠিক আছে, এই জিনিসগুলো দেখতে হবে। আর এই যে গাইডলাইনের রিকমেন্ডেশন 129টা, তারা 6টা সেগমেন্টে তাদের রিকমেন্ডেশনগুলো দিচ্ছে। একটা হলো স্ক্রিনিং অ্যান্ড আর্লি ম্যানেজমেন্ট, তারপরে ইনফেকশন রিলেটেড, হিমোডাইনামিক ম্যানেজমেন্ট, অ্যাডজাংটিভ মানে গোল অফ কেয়ার, আর হচ্ছে লং টার্ম কেয়ার। হ্যাঁ, তাহলে মেইন হলো উপরের 4টা, যেগুলো হলো আমাদের ফোকাস করব, ঠিক আছে। তাহলে স্ক্রিনিং এবং আর্লি ম্যানেজমেন্ট। হ্যাঁ, এখানে আরও 2টা কথা বলে রাখি, যে তোমরা যখন গাইডলাইনটা পড়বা তখন চিন্তা করতে হবে যে এই গাইডলাইনটা করা হয়েছে মানে লো ইনকাম রিসোর্সের জন্য, মানে লিমিটেড এবং প্র্যাকটিক্যালি পসিবল, ওই রকম জিনিসগুলো ওনারা হাইলাইট করছে এবং ওইগুলি করতে বলা হচ্ছিল। হ্যাঁ, তাছাড়া মানে আর্লি ম্যানেজমেন্টের উপরে ওরা খুব গুরুত্ব দিচ্ছে, আর্লি ডিটেকশন ম্যানেজমেন্ট, এবং মনে করলাম দিব, বাট ইনফেকশন না থাকলে আমি দিব না, বন্ধ করে দিতে হবে। তাহলে এখানে স্ক্রিনিং এবং আর্লি ম্যানেজমেন্টের আন্ডারে ওনারা এটাকে এরকমভাবে গুরুত্ব দিচ্ছে যে প্রোটোকলটাকে, মানে এই সেপসিসটাকে একটা প্রোটোকল হিসাবে চিন্তা করতে হবে, মানে গুরুত্ব বোঝানোর জন্য। যেমন আমরা অনেকগুলো কি করি যে কার্ডিয়াক অ্যারেস্ট হলে কি মানে ব্লু কোড পালন করি, তাই না? তাহলে এরকমই যখন কোনো সেপসিসের পেশেন্ট চিন্তা করা হবে, তাহলে কোড সেপসিস বা সেপসিস বান্ডল হিসাবে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, আর আরেকটা হলো যে যখন গুরুত্ব দেওয়া হবে এটা যাতে একটা কি হয়, মানে বান্ডল অফ কেয়ার, যেহেতু মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ যাতে হয় এবং সবাই যাতে এর মধ্যে ইনভলভমেন্ট থাকে, মানে সব ডিসিপ্লিনের ডক্টর বা সিস্টেমগুলো। হ্যাঁ, এখন এই যে আর্লি ডিটেকশনের উপর গুরুত্ব দিল স্ক্রিনিংয়ের জন্য, সেটা এখানে গুরুত্ব হলো কোনো সিঙ্গেল প্যারামিটারের উপরে ডিপেন্ড করা যাবে না, তাইলে ভুল হইতে পারে, মিস হইতে পারে। সিঙ্গেল সাপোজ কথার কথা কেউ যদি বলে যে প্রোক্যালসাইটোনিন বেশি 4-6 আর বাকি কোনো কিছু ঠিকঠাক মতো ইভ্যালুয়েশন হয় নাই, তার মানে এটা দিয়ে সেপসিস বা সেপটিক শক বলবো না, বলা যাবে না। এখানে মাল্টি প্যারামিটার আসতে হবে, প্লাস ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টও থাকতে হবে, ঠিক আছে। তাহলে এটা এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে। আর এটার জন্য আর্লি ডিটেকশনের জন্য ওরা যেটা করছে যে কি নিউজ টু মিউজ বেটার দেন কিউসোফা কিন্তু আগের গাইডলাইনও মানে ডাউন করে দেওয়া হয়েছিল, সেটাকে এখনও ডাউন আছে, এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে নিউজ। হ্যাঁ, নিউজ আমরা মানে যখনই তোমরা যে ইয়াটা পড়বা, প্রথম চ্যাপ্টারটা ক্রিটিক্যাল কেয়ারের রিকগনিশন অফ ক্রিটিক্যাল ইলনেস, সেখানে কিন্তু আছে নিউজ মানে কি, নিউ আর্লি ওয়ার্নিং সাইন, আর মিউজ মডিফাইড আর্লি ওয়ার্নিং সাইন, ঠিক আছে। আচ্ছা, কিউসোফাকে গুরুত্ব কম দেওয়া হচ্ছে কারণ কি? কিউসোফার মধ্যে কি ছিল? কিউসোফার মধ্যে 3টা প্যারামিটার দেখে, তাই না? কি কি দেখে? জিসিএস, ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেট। হ্যাঁ, আর নিউজ এখানে 3টা না, নিউজে আসে 6টা, মানে জিসিএস আসবে, ব্লাড প্রেশার আসবে, রেসপিরেটরি রেট আসবে, হার্ট রেট আসবে, হ্যাঁ জিসিএস তো বললাম, তারপরে অক্সিজেন লেভেল আসবে, কার্বন ডাইঅক্সাইড লেভেল আসবে, টেম্পারেচার আসবে, ঠিক আছে। তাইলে ওরা 3টা প্যারামিটার থেকে মাল্টি প্যারামিটারে চলে গেছে। এই যে আমি প্রথম কথা বললাম যে সিঙ্গেল ডায়াগনস্টিক টেস্টের উপর নির্ভর করা যাবে না সেপসিস ডায়াগনোসিসের জন্য, তাহলে মাল্টি প্যারামিটারের উপর নির্ভর করতে হবে। নিউজ বা নিউজ টু মিউজ একই, মিউজে হয়তো এই জিনিসগুলো নাই, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বাদ দিয়ে বাকি ক্লিনিক্যাল প্যারামিটারগুলো, ঠিক আছে। যেমন এখানে ছিল কি
3টার মধ্যে 2টা হইলে সেপসিস, আর এগুলোতে মানে 6টা বা 7টার মধ্যে মোর দেন 5 বা 7 হইতে হবে, মানে মাল্টি প্যারামিটার উপর নির্ভর করতে হবে। ঠিক আছে, তাহলে এগুলো হলো আর্লি ওয়ার্নিং সাইন বা মডিফাইড ওয়ার্নিং সাইন। তাহলে পরের ইয়াতে যাই। কেটে দাও ডিস্টার্ব। তাহলে স্ক্রিনিং টুল, হ্যাঁ স্ক্রিনিং টুল বলতে এগুলোই কোশ্চেন হবে যে স্ক্রিনিং টুল কি, নিউজ, নিউজ টু, এগুলো স্ক্রিনিং টুল। ঠিক আছে, মানে স্ক্রিনিং টুল ইউজ না করার চেয়ে করা লাগবে বা করতে হবে, এটা হলো ইম্পর্টেন্ট আর কি। ওই যে কন্ডিশনাল রিকমেন্ডেশন। আচ্ছা, এখানে যখন আর্লি স্ক্রিনিং আমরা করে ফেললাম, তারপরে আসবে কি ব্লাড কালচার কনফার্ম করার জন্য, বা অ্যান্টিমাইক্রোবিয়াল দিব কি দিব না, ব্লাড সিএস, আরেকটা হলো ল্যাকটেট। এর মধ্যে ইম্পর্টেন্ট হলো ব্লাড সিএস, ডাবল টিক চিহ্ন, ব্লাড সিএস পাঠাইতেই হবে। হ্যাঁ, অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টিবায়োটিক শুরু করার আগে, হ্যাঁ অ্যান্টিবায়োটিক শুরু করার আগে আমরা ব্লাড সিএস পাঠাবো। ঠিক আছে, ল্যাকটেটও পাঠাইতে হবে, কিন্তু ব্লাড সিএস এর গুরুত্ব খুব বেশি। আর ল্যাকটেটের ব্যাপারে আরও কথা আসবে পরে। ল্যাকটেট হলো সিঙ্গেল প্যারামিটার, মানে সিঙ্গেল কি সিঙ্গেল একবার দেখা না, এটা কি দেখতে হবে, ট্রেন্ড দেখতে হবে। ট্রেন্ড মানে বাড়লো না কমলো না, হ্যাঁ ট্রেন্ড দেখতে হবে, রিপিটেড করতে হবে। আচ্ছা, এরপর একটা কথা হলো যে অনেক সময় পেশেন্ট কি হবে, দূর থেকে আসবে, তাই না, বা পেশেন্টরা আসতে লেট হবে। এখন ব্লাড সিএস তো আমাকে একটা ইনস্টিটিউটে আসতে হবে, ব্লাড ড্র করতে হবে। এখন যদি মনে হয় যে পেশেন্টের আসলেই সেপসিস, হ্যাঁ তখন আমাকে পেশেন্ট অন দ্য ওয়েতে থাকলেও অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে। যদি আমি মনে করি যে পেশেন্টের আসলেই সেপসিস, হ্যাঁ তাহলে ওই জন্য আসলেই সেপসিস কিনা ওরা আবার সেপসিসে ডিফাইন করছে, ডেফিনিট সেপসিস যেটা কনফার্ম, আরেকটা হলো কি প্রবেবল, আরেকটা হলো পসিবল সেপসিস। এটা তো অবশ্যই, এটা হলো হওয়ার চান্স অনেক বেশি, আর পসিবল হলো হওয়ার চান্স অল্প, না হওয়ার চান্স বেশি। যদি মনে হয় যে পসিবল, তাহলে শুরু করে দিতে হবে অন দ্য ওয়ে, মানে প্রি হসপিটাল অ্যান্টিবায়োটিক্সের কথা। হ্যাঁ, যদি পসিবল, ডেফিনিট তো ইনভেস্টিগেশন লাগবে, বাট পসিবল হলে দিয়ে দিতে হবে। 9 নাম্বার গেল, তারপরে আমরা দেখি। আচ্ছা, এখানে একটা ইয়াটা হলো যে শক যদি থাকে, সেপসিক শক, এখানে আর কোনো কথা নাই, অ্যান্টিবায়োটিক দিতে হবে। কথা হলো যখন এই জায়গাটাতে যে পসিবল সেপসিস কি বলছি, সেপসিস হওয়ার চান্স কম, না হওয়ার চান্স বেশি, ওই রকম অবস্থায় আমরা যদি শক না থাকে তাহলে অ্যান্টিবায়োটিক দিতে লেট করব, 3 ঘন্টা লেট করতে পারে। কিন্তু যদি মনে হয় পসিবল সেপসিস বাট শকে, তাহলে তো দিবই। ঠিক আছে, পসিবল সেপসিস বাট শকে, তাহলে অবশ্যই দিব। আর এখানে কি ডেফিনিট সেপসিস বা সেপটিক শক, অবশ্যই ডেফিনিট হলে কোনো কথা নাই, এখানে কোনো চিন্তা করার ব্যাপার নেই। যদি পসিবল হয় যে সম্ভাবনা ক্ষীণ কিন্তু শকে, তাহলে দিয়ে দিব। সম্ভাবনা ক্ষীণ শকে নাই, তাহলে আমরা একটু 1 ঘন্টার জায়গায় 3 ঘন্টা সময় বেশি পাবো। আচ্ছা, অ্যান্টিবায়োটিকের পরে আরেকটা আসে কি, যে ইমার্জেন্সি ম্যানেজমেন্টের। এখানে ফ্লুইড কতটুকু, 30 ml পার কেজি বডি ওয়েট। হ্যাঁ, তবে এখানে অনেক কিছু আবার চিন্তা করতে হবে, মানে এই পেশেন্টের মানে সবারই দিব এরকম নয়, ইন্ডিভিজুয়ালাইজড চিন্তা করতে হবে। পেশেন্টের ক্যারেক্টারিস্টিক্সের কথা বলছে, পেশেন্ট যদি সিকিডি পেশেন্ট হয়, হার্ট ফেলিয়ার পেশেন্ট হয়, সিএলডি, ফ্লুইড ওভারলোড, তাহলে সেক্ষেত্রে কিছুটা কি হবে, বেরি করতে পারে। এটাতে দেখ। আচ্ছা, যদি আমরা ফ্লুইড দিয়ে দেই প্রথমে 30 ml পার কেজি, তাহলে কোন ফ্লুইড দিব, ক্রিস্টালয়েড, এর মধ্যে ব্যালেন্স ক্রিস্টালয়েড, নর্মাল স্যালাইন কিন্তু না, নর্মাল স্যালাইন কিন্তু ব্যালেন্স না।
ঠিক আছে? তাহলে কি ব্যালেন্সড হলো ল্যাকটেট, রিঙ্গার ল্যাকটেট, হার্টম্যান সলিউশন এগুলো, ঠিক আছে? এটা তো ইনিশিয়াল রিসাসিটেশন করলাম, পরবর্তীতে ফ্লুইড লাগবে কি লাগবে না সেটা নির্ভর করবে যে ফ্লুইড রেসপন্সিভ কিনা, ঠিক আছে? ফ্লুইড রেসপন্সিভ কিনা সেটা আবার ওই যে হিমোডাইনামিক ম্যানেজমেন্টে আলাপ আছে এখানে, হ্যাঁ? আচ্ছা, এইগুলো পরে আসবে। এইখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, ম্যাপ, মিন আর্টেরিয়াল প্রেশার। আমরা এতদিন ধরে জানি কি 65 রাখতে হবে, তাই না? এইখানে ওরা বলছে যে সবার তো আর এরকম একবারে একটা পয়েন্টে রাখা সম্ভব না, কিছুটা 5 এদিক সেদিক করা যাইতে পারে, হ্যাঁ? তাহলে সেটাকে কমায় নিয়ে আসছে 65কে 60 উপরে গেলে 70, মানে কথা হলো 60 থেকে 70-এর রেঞ্জে থাকতে হবে ব্লাড প্রেশার, ঠিক আছে? মানে একেবারে এক কাটার মধ্যে থাকতে হবে এরকম না। আর আরেকটা হলো যাদের ওল্ডার এজ, মানে যাদের অলরেডি বয়স 60 বা 65 ক্রস করে গেছে, তাদের ক্ষেত্রে একটু কমায় নিয়ে আসা, 65 না রেখে 60-র গড়ে রাখা, ঠিক আছে? তাহলে ম্যাপ টার্গেট, মোট কথা এখানে যেটা বোঝা গেল, ম্যাপ টার্গেটের রেঞ্জটা কমায় নিয়ে আসছে, যে আমাকে কেন আমি ওভার ইউজ যাতে না করি, ওষুধপত্র ইউজ যাতে কম হয়। আমি 60 রাখতে গিয়ে তাকে নরেট বেশি দেওয়া লাগবে, ফ্লুইড বেশি দেওয়া লাগবে, তাহলে কি হবে? ওভার ট্রিটমেন্ট হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে ম্যাপের টার্গেট কমায় আনা হচ্ছে। তাহলে আমরা প্রথমে বলছিলাম যে এই গাইডলাইনটা হলো কি লো রিসোর্স সেটিংসের জন্য এবং প্র্যাকটিক্যালি সম্ভব, ঠিক আছে? তাহলে আমরা স্ক্রিনিং বা ম্যানেজমেন্টের কথা বললাম, এখন 2 নাম্বার ইয়াতে যে ইনফেকশনের কথা, হ্যাঁ? অলরেডি আমরা স্ক্রিনিং এর সময় একই রকম কথা বলছি, দেখো যে 16 নাম্বার 17 নাম্বার কি দেওয়া আছে, ডাবল টিক চিহ্ন। কেটে দাও, কেটে দাও, সিফাত গেছে তো, সিফাত দাও। ডেফিনিট সেপসিস, ডেফিনিট সেপসিস, প্রবাবল সেপসিস, যদি 1 ঘন্টার মধ্যে আমরা কি করব? অ্যান্টিমাইক্রোবিয়াল শুরু করব। যদি পসিবল সেপসিস হয়, যদি শকে না থাকে, তাহলে আমরা একটু লেট করতে পারবো। যদি পসিবল সেপসিস প্লাস শক, তাহলে দিতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে। দশটা। আচ্ছা, এর মধ্যে কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন মানে বুঝতে অসুবিধা হলে আমরা আলাপ করে ফেলবো এখানে। আচ্ছা, যখনই আমরা এখানে কথাগুলো পড়তে গেলে একটু ক্লামজি লাগবে, আমি সামারিটা বলি। যখনই আমরা অ্যান্টিবায়োটিক শুরু করব, ডেফিনিট এবং প্রবাবল হলে তো চলবেই। যখন আমি পসিবল দিয়ে শুরু করব, তখন অবশ্যই চিন্তা করতে হবে যে এটা মানে শক নাই বা শক থাকুক, পসিবল আমরা অ্যান্টিবায়োটিক শুরু করব। বাট আমরা কি বলছিলাম যে পসিবল সেপসিস না হওয়ার সম্ভাবনা বেশি। পসিবল সেপসিসের ইয়া ছিল কি যে সেপসিস না হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে ওই সব ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে যে নন ইনফেকশাস কজগুলো ইভ্যালুয়েট করতে হবে, কারণ আমার টাইম নাই, হ্যাঁ? পেশেন্ট লাইফ সেভিং ব্যাপার, এই জন্য আমি অ্যান্টিবায়োটিক শুরু করলাম। বাট আমার অবশ্যই পরবর্তী চিন্তা করতে হবে যেটা নন ইনফেকশাস কজ ছিল কিনা, যে পেশেন্টের এই ধরনের ফিচারগুলো কী ধরনের ফিচার, এই যে এখানে ছিল যে হার্ট রেট বেশি, ব্লাড প্রেশার কম, রেসপিরেটরি রেট বেশি, টেম্পারেচার বেশি, এগুলো কি নন ইনফেকশাস কজও থাকার সম্ভাবনা আছে। তাহলে এই জিনিসগুলো আমাকে অবশ্যই ইভ্যালুয়েট করতে হবে এবং সেগুলো এক্সক্লুড করার চেষ্টা করতে হবে। যখনই মনে হবে যেটা পসিবল সেপসিস ছিল বাট নন ইনফেকশাস কজ, তাহলে অ্যান্টিবায়োটিক ডিসকন্টিনিউ করতে হবে। এরপরে হলো যে আমি যে অ্যান্টিবায়োটিক শুরু করলাম, ডেফিনিট হোক বা প্রবেবল হোক, আমাকে মানে অ্যাসেস করতে হবে যে কখন তার অ্যান্টিবায়োটিক আর দরকার হচ্ছে না। না, এটা মানে কি ডিএসকেলেশনের মিনিংটা কি, যে অ্যান্টিবায়োটিক আমি শুরু করলাম ব্রড স্পেকট্রাম, 2টা বা 3টা ব্রড কাভারেজ দিলাম, সেখান থেকে আমাকে নিয়ে আসতে হবে ন্যারো স্পেকট্রামে অথবা অর্গানিজমের সেন্সিটিভিটি অনুযায়ী, এটা হলো ডিএসকেলেশন। এবং সময়টা কমে নিয়ে আসতে হবে। আগে 7 দিনের কথা মনে করতাম বা 12 দিন দিব চিন্তা করতাম, কিন্তু যখনই মনে হবে যে আমার অ্যান্টিবায়োটিক দরকার নেই, তখনই আমি অ্যান্টিবায়োটিক কমাই ফেলবো বা ডিএসকেলেশন করে ফেলবো, ঠিক আছে? তাহলে এখানে অনেকগুলো কথা আসলে যে আমার নন ইনফেকশাস কজ সোর্স খুঁজতে হবে, সার্চ করতে হবে। 2 নাম্বার হলো অ্যান্টিবায়োটিক ডিএসকেলেশন করার মানে প্ল্যান করতে হবে। ডিএসকেলেশন করার প্ল্যান কি, একটা হলো ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্ট, আর একটা হলো আমরা কি দেখবো প্রোক্যালসাল ট্রিটমেন্ট, দুইটার কম্বিনেশন। ক্লিনিক্যালি অ্যাসেস করা যে ইনফেকশন কমে আসলো কিনা, যেমন টেম্পারেচার থাকলে কমে আসছে, তার যদি কোনো মানে ডেফিনিট কোনো সোর্স থাকে, সেটা যদি ক্লিনিক্যাল ফাইন্ডিংয়ে পাই যে আমরা একটা নিউমোনিয়া ছিল, কনসলিডেশন ছিল, সেটার এখন আর ফিচার পাওয়া যাচ্ছে না, তাহলে আমরা কি করব, এই প্যারামিটার উপর ভিত্তি করে আমরা ডিএসকেলেশন করব। তাহলে ডিএসকেলেশনের জন্য আমাকে হেল্প করবে কে, প্রোক্যালসাইটোনিন এবং ক্লিনিক্যাল, ঠিক আছে?
এবং অ্যান্টিবায়োটিকের দেওয়ার ব্যাপারে চিন্তা করতে হবে অবশ্যই শর্টার ডিউরেশন, যত কম, যে 12 দিন 14 দিন দিব এরকম কথা নাই, বা 7 দিন দেবো এরকম কথা নাই। যখন মনে হবে যে প্রয়োজন নাই তখনই আমরা অফ করে দেওয়ার প্ল্যান থাকবে। হ্যাঁ, এই ইনফেকশনের ব্যাপারে আরেকটা থাকবে কি, সোর্স কন্ট্রোল। সোর্স কন্ট্রোল যেমন পেশেন্টের কোনো একটা পায়ে বা পেটে বা কোথাও একটা ইনফেকশনের সোর্স আছে, যদি মনে হয় এটা সার্জিক্যালি রিমুভ করা সম্ভব তাহলে সেটা সোর্স কন্ট্রোল করতে হবে। নিউমোনিয়া থাকলে সেই নিউমোনিয়ার ওরিয়েন্টেড আমাদের চিকিৎসা শুরু হবে। আচ্ছা, আমরা যখন অ্যান্টিবায়োটিক দেই ব্রড স্পেকট্রাম চিন্তা করি, তবে সেখানে যদি ডেফিনিট কোনো অ্যানারোবিক কাভারেজের কথা মানে না আসে বা মনে না হয় তাহলে অ্যানারোবিক কাভারেজ দিব না। যেমন আমরা অনেক কিছু চিন্তা করি যে হ্যাঁ অ্যাসপিরেশন নিউমোনিয়া হলো, ক্লিন্ডামাইসিন দিলাম, মেট্রো দিলাম একটা বিটালেক্টামের সাথে, সেটা দেওয়া দরকার নেই। অ্যানারোবিক কাভারেজ শুরুতে দেওয়া দরকার নেই এমপিরিক্যালি। আচ্ছা, আরেকটা হলো যে আমরা যে অনেক সময় ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেই, যেমন কার্বাপেনেমের মধ্যে কি ম্যারোপেনেম বা পাইপারসিলিন ট্যাজোভেক্টামের অ্যানারোবিক কাভারেজ অনেক আছে, 98-99% অ্যানারোবিক কাভারেজ দেয়। তাহলে সেক্ষেত্রেও আমাকে আলাদা করে মেট্রো বা ক্লিন্ডামাইসিন দেওয়া দরকার নেই। ঠিক আছে, যদি মনে হয় যে না একেবারে ডেফিনিট অ্যানারোবিক কাভারেজ লাগবে, যেমন সাপোজ অ্যাবসেস, যে কোনো ক্ষেত্রে আমরা সেখানে দিতে পারি, বাট অন্যগুলো না। আচ্ছা, এইখানে আরেকটা হলো যে এম্পিরিক্যাল অ্যান্টিফাঙ্গাল থেরাপি দেওয়া দরকার নেই, যে শুরুতেই আমরা দেব না, তবে কয়েকটা কন্ডিশন। হ্যাঁ, যেমন একটা পেশেন্ট লং টার্ম অ্যান্টিবায়োটিক পাচ্ছে, বুঝাই যাচ্ছে যে এখানে ফাঙ্গাল গ্রোথ হচ্ছে বা হইতে পারে, প্রলং হসপিটালাইজেশন, ইমিউনোসাপ্রেশন বা ইন্ট্রাঅ্যাবডোমিনাল সোর্স অফ ইনফেকশন, মানে পেটের সমস্যা। ফাঙ্গাসের নর্মাল ন্যাচারাল আবাসস্থল হলো জিআইটি। ঠিক আছে, তাহলে ওইখানে যদি হয়, যদি পারফোরেশন মনে হয় পেশেন্টের পারফোরেশন আছে বা অ্যাবডোমিনাল সেপসিস, তাহলে সেক্ষেত্রে ওই কন্ডিশনগুলো বাদ দিয়ে মানে বাকিগুলোতে দেওয়া দরকার নেই। হ্যাঁ, তাহলে আমরা ইনফেকশনের কথা শেষ, বোঝা গেছে ইনফেকশন। তাহলে আমরা অ্যান্টিবায়োটিক শুরু করলাম 1 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে, আমাদের ডিএসকেলেশনের মাথায় রাখতে হবে, সোর্স কন্ট্রোল করতে হবে। তারপরে যখন আমরা অ্যান্টিবায়োটিক দেবো, ব্রড স্পেকট্রাম দেবো, তবে সেখানে কি অ্যানারোবিক কাভারেজ দরকার নেই, অ্যান্টিফাঙ্গালও দরকার নেই। ঠিক আছে, এবং শর্টার ডিউরেশন যখনই দিব তখনই শর্টার ডিউরেশন চিন্তা করব। আরেকটা রিকমেন্ডেশন আমরা বলবো এখানে, আচ্ছা এখানে নেই, এসডিডি, সিলেক্টিভ ডাইজেস্টিভ ডিকন্টামিনেশন, এটা করা যেতে পারে। তবে যেসব এরিয়াতে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কম, সেইখানে, যেখানে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বেশি, যেমন আমাদের প্রেক্ষাপটে যদি আমরা বলি এখানে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স অনেক, তাহলে এখানে দেওয়া দরকার নেই। মানে যেই সব এলাকায় যেসব রিসোর্স মানে ইয়াগুলোতে, সেখানে সিলেক্টিভ ডাইজেস্টিভ ডিকন্টামিনেশন। হ্যাঁ, তাহলে এটা আমরা আর কোথায় পড়ছিলাম এরকম, সিলেক্টিভ ডাইজেস্টিভ ডিকন্টামিনেশন বা সিলেক্টিভ ওরাল ডিকন্টামিনেশন একটা টার্ম আছে, ব্যাপ রিলেটেড গুলোতে। সিলেক্টিভ মানে ডিকন্টামিনেশন মানে ওরাল, আমরা অনেক সময় কি দেই, ক্লোরোহেক্সিডিন দেই, এটা রিকমেন্ডেড, বাকিগুলো কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। ক্লোরোহেক্সিডিন কি, এটা তো মানে কেমিক্যাল আর কি, মানে ডিটারজেন্ট টাইপের, তাই না? কিন্তু আমরা যদি অ্যান্টিবায়োটিক দিই যে মানে প্রোফাইলেকটিক টাইপের, যে মুখের মধ্যে কোনো গ্রোথ হবে না অর্গানিজমের, বা পেটের মধ্যে, হ্যাঁ, পলিমিক্সিন দেওয়া হয়, এরিথ্রোমাইসিন দেওয়া হয়, আরও কয়েকটা অ্যান্টিবায়োটিক দেওয়া হয় মিক্সড, হ্যাঁ 3-4টা, তাহলে ওইগুলো দিতে না করা হয় আর কি। হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে বলছে যদি পেশেন্ট মনে হয় যে মানে ড্রাগ রেজিস্ট্যান্স হয় না যেসব এরিয়াতে, সেক্ষেত্রে এইখানে যেটা হলো যে আমরা অ্যান্টিবায়োটিক যখন দেই, বিটালেক্টামের মধ্যে কি ম্যারোপেনেম, পাইপারসিলিন ট্যাজোভেক্টাম বা পেনিসিলিন গ্রুপ। হ্যাঁ, যে আগের ইয়াটাতে ছিল যে সাজেস্টেড, কিন্তু এখন অনেকটা ডাবল টিক চিহ্ন, তার মানে প্রলং ইনফিউশনের ব্যাপারে বলছে, বোলাস না দিয়ে প্রলং ইনফিউশন। হ্যাঁ, মানে ইন্টারমিডিয়েট না দিয়ে প্রলং, মানে 3 আওয়ার্স, কতক্ষণ, 3 ঘন্টা ধরে যাবে। ঠিক আছে, এটা কিন্তু স্ট্রং রিকমেন্ডেশন এখন, টিক চিহ্ন।
ওইগুলো কিছু না, ওইগুলো কিছু না, তোমার ওইটা দেখো। হুম, টিক চিহ্নগুলো দেখো। এই যে এটাই বলতেছিলাম, হ্যাঁ, সিলেক্টিভ ডাইজেস্টিভ ডিকন্টামিনেশন। আচ্ছা, হিমোডাইনামিক্স ম্যানেজমেন্ট। প্রথম হলো যে আমরা ব্লাড প্রেশারের জন্য তো ইয়ে করবো, তাই না? তাহলে মনিটরিং, নন ইনভেসিভ ভার্সেস ইনভেসিভ, হ্যাঁ, তাহলে কোনটা বেশি প্রেফারেবল এই গাইডলাইন অনুযায়ী? নন ইনভেসিভ, যেহেতু আমরা বলছি কি যে ল রিসোর্স, মানে দরিদ্র দেশ চিন্তা করে বেশি করা হচ্ছে আর কি। সুবিধা থাকলে প্লাস যদি মনে হয় ইন্ডিকেটেড, শকে আছে পেশেন্ট, আর্টারিয়াল লাইন থাকলে ভালো। এখন শকে নাই, আর্টারিয়াল লাইন না হলেও হবে। এবং যদি মনে হয় যে তার বারবার আর্টারিয়াল ব্লাড গ্যাস টানা লাগতেছে, তাহলে সেক্ষেত্রে, কিন্তু রুটিনলি করতে হবে এরকম না আর কি। হিমোডাইনামিক ম্যানেজমেন্টের মধ্যে আমরা অলরেডি বলছি ব্যালেন্স ক্রিস্টালয়েড দিব। এর মধ্যে মানে কিছু নেগেটিভ কথা আছে যেগুলো দেওয়া দরকার নেই বা দিব না, যেমন অ্যালবুমিন একমাত্র ইন্ডিকেশন হলো লিভার রিলেটেড কিছু হলে, লিভার সিরোসিস, যেখানে মানে হ্যাপাটোরেনাল সিনড্রোম, সেক্ষেত্রে, আদারওয়াইজ দরকার নেই। তাহলে মানে পেশেন্ট রিসাসিটেশন ফ্লুইড হিসেবে ব্যালেন্স ক্রিস্টালয়েড, হ্যাঁ, মানে সেখানে কি কি দেওয়া যাবে না? স্টার্চ, জিলাটিন, অ্যালবুমিন। হ্যাঁ, আমরা কি দেই, কি দেই, কি এগুলোর নাম কি? না না, আমাদের দেশে পাওয়া যায় না, না, প্লাজমাসল, প্লাজমাসল বা এগুলো দেওয়ার ব্যাপারে স্ট্রংলি নেগেটিভ। হ্যাঁ, এই যে ডাবল ক্রস চিহ্ন, স্টার্চ, জিলাটিন, ঠিক আছে। হুম, আচ্ছা, হিমোডাইনামিক মনিটরিং এর জন্য আমরা বলছিলাম যে পেশেন্টের ইনিশিয়ালি তো 30 ml করে দিলাম, ইন্ডিভিজুয়াল হয়তো কম বেশি লাগলেও লাগতে পারে। দেওয়ার পর আমরা কি মনিটরিং করব, যে পরবর্তী আরও ফ্লুইড লাগবে কিনা, সেটা ডিপেন্ড করবে কি হিমোডাইনামিক মনিটরিং এর উপর, ঠিক আছে। তাহলে হিমোডাইনামিক মনিটরিং কিভাবে করা যায়? দুই রকম, তাই না? একটা হলো ডাইনামিক, ডাইনামিক কিছু প্যারামিটার, আর একটা হলো স্ট্যাটিক, ঠিক আছে। তাহলে ডাইনামিক হলো বেস্ট। তাহলে ডাইনামিকের মধ্যে কি দেখা যায়? প্যাসিভ, প্যাসিভ লেগ রাইজিং করা যায়, মানে এটা মোস্ট প্র্যাকটিক্যালি পসিবল, তাই না? এটা করতে তো কোনো ডিভাইস লাগবে? পিএলআর করতে ডিভাইস লাগবে না, কিছু না। তাহলে পিএলআর, পালস প্রেশার ভেরিয়েশন, স্ট্রোক ভলিউম ভেরিয়েশন, হ্যাঁ, এগুলো করতে কি লাগবে? আর্টারিয়াল লাইন লাগবে, আর এটা করতে আর্টারিয়াল লাগবে না, ঠিক আছে। তাহলে ডাইনামিকের ব্যাপারে গুরুত্ব দেওয়া হচ্ছে বেশি। তাহলে এর মধ্যে পিএলআর আমরা করতে পারি। আচ্ছা, এখন যদি পেশেন্টের ফ্লুইডের পরে ফ্লুইড দিয়ে রিসাসিটেশন হচ্ছে না, তখন আমরা কি শুরু করব? পেশেন্ট তখনও হাইপোটেনসিভ বা শকে, নরেড, এখনো নরেডই ফার্স্ট, হ্যাঁ, নরেড ফার্স্ট, তাই না? যদি সেকেন্ড লাগে, আচ্ছা, নরেড মানে এটা কি ব্যাসোপ্রেসিন, তাই না? এখন কথা হচ্ছে যে আমরা ব্যাসোপ্রেসিন নাকি আইনোট্রপস, এই দুটোর মধ্যে তো ডিফারেন্স জানি, তাই না? ব্যাসোপ্রেসিন এবং আইনোট্রপস কি ডিফারেন্স? একটা হলো হার্টের উপর কাজ করবে, আর একটা হলো ভেসেলসের উপর করবে, সোজা কথা যদি বলি, হ্যাঁ। তাহলে ব্যাসোপ্রেসিন দিব না আইনোট্রপস দিব, এর মধ্যে যদি ডিবেট হয় তাহলে ব্যাসোপ্রেসিন, ঠিক আছে। ব্যাসোপ্রেসরের মধ্যে বিভিন্ন রকম আছে, তাই না? কি আছে? নরেড, ব্যাসোপ্রেসিন, অ্যানজিওটেনসিন 2, এগুলো তো অ্যাভেলেবল, তাই না? তাহলে এর মধ্যে ফার্স্ট হলো নরএড্রেনালিন, যদি সেকেন্ড লাগে ভ্যাসোপ্রেসিন, ঠিক আছে। এখন কখন কখন আইনোট্রপস লাগতে পারে? যদি কার্ডিয়াক ডিসফাংশন থাকে, কার্ডিয়াক ডিসফাংশন থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ডোবুটামিন অথবা এর সাথে
মানে ব্যাসও লাগতেছে, আয়োনোট্রপস লাগতেছে, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাড্রিনালিন দিতে পারি, অ্যাড্রিনালিন। আর এর মাঝখানে আরো কিছু গত গাইডলাইনের কথা আসছিল, সেটা হলো মিথিলিন ব্লু। হ্যাঁ, এটা আবার এখন নেগেটিভ হয়ে গেছে, এটা দেওয়ার মিথিলিন ব্লু এখন এটা নো রিকমেন্ডেশন। হ্যাঁ, আচ্ছা, অনেক সময় আমরা হ্যাপাটোরেনাল সিনড্রোমে টার্লিপ্রেসিন ইউজ করি, মানে সেক্ষেত্রে এটাও জানি আমরা কি ভ্যাসোপ্রেসর অ্যাক্টিভিটি, কিন্তু সেই শকের ম্যানেজমেন্ট হিসাবে টার্লিপ্রেসিন দেওয়া যাবে না। মানে ভ্যাসোপ্রেসিনের মতো কাজ করে আমরা বুঝি জানি, কিন্তু এই শকের ম্যানেজমেন্টের জন্য কাজ ইউজ করা যাবে না। হ্যাঁ, আচ্ছা, আরো কিছু মানে আইনোট্রপস বা ইনোডাইলেটর আছে, লিভোসিমেন্ডান, ওরাল মিডোড্রিন। হ্যাঁ, ওরাল মিডোড্রিন রিসাসিটেশনের মধ্যে আসবে না, আমরা দেই কি নরএড্রিনালিনকে মানে কি স্পেয়ারিং করার জন্য সেটা দেই, কিন্তু শুরুতে রিসাসিটেশন হিসাবে ওরাল মিডোড্রিন দেওয়া যাবে না। ঠিক আছে, একটা ছিল যে বিটা ব্লকার দেওয়া শকের ম্যানেজমেন্ট, কারো একটা কে জানি থিসিস করার কথা বলছিল বিটা ব্লকার দিয়ে আমাকে। হ্যাঁ, এটা রিকমেন্ডেশন নাই, মানে ওরা করে দিছে নেগেটিভ, এই যে লাস্ট ইন্ট্রাভেনাস বিটা ব্লকার দেওয়া যাবে না। তাহলে হিমোডাইনামিক্সের মধ্যে আমরা বললাম, হিমোডাইনামিক্স ম্যানেজমেন্ট যদি বলি, তাহলে প্রথমে আসবে কি ফ্লুইড দেওয়ার পরে যদি লাগে ভ্যাসোপ্রেসর, আইনোট্রপস ভার্সাস ভ্যাসোপ্রেসর হলে তো ভ্যাসোপ্রেসরের মধ্যে প্রথমে আসবে নরেট, সেকেন্ড লাগলে ভ্যাসোপ্রেসিন। ঠিক আছে, এখন এর মধ্যে যদি পেশেন্টের কার্ডিয়াক ডিসফাংশন থাকে, তাহলে আইনোট্রপস ডোবুটামিন যোগ হবে অথবা অ্যাড্রিনালিন। ঠিক আছে, এখানে আমরা রেসপিরেটরি, হ্যাঁ মিডোড্রিন এইখানে না, এই গাইডলাইনের মধ্যে নেই। নেক্সট এর হলো রেসপিরেটরি সাপোর্ট। রেসপিরেটরি সাপোর্ট মানে প্রথম কথা আসবে যে আমরা অক্সিজেনেশন মনিটরিং করা এবং অক্সিজেন ডেলিভারি ডিভাইস সম্পর্কে। অক্সিজেনেশন মনিটরিং কিভাবে করব, SpO2 বা SaO2 এর কথা বলছে, PO2 এর কথা না, এই গাইডলাইনে বলছে SaO2 মানে পার্সেন্টেজ, SpO2 এর পার্সেন্টেজ মতো। ঠিক আছে, তাহলে সেটা দিয়ে আমরা মনিটরিং করব, আমরা ওই টার্গেট আমরা জানি 88, 90, 92 এর মধ্যে থাকবে আর কি। হ্যাঁ, যদি অক্সিজেন লাগে, তাহলে অক্সিজেন ডেলিভারি ডিভাইস কয়েক রকমের আছে, তাই না? অক্সিজেন ডেলিভারি ডিভাইস একটা হলো কনভেনশনাল অক্সিজেন থেরাপি বলে, ERDS গাইডলাইন ওইখানে একই কথা আছে, কনভেনশনাল অক্সিজেন থেরাপি, হাই ফ্লো নেজাল ক্যানুলা, আর একটা হলো নন ইনভেসিভ ভেন্টিলেশন। ঠিক আছে, তাহলে এইখানে এই গাইডলাইনে এবং ERDS গাইডলাইনে হাইলাইটেড পয়েন্ট হলো হাই ফ্লো নেজাল ক্যানুলা, যদি অক্সিজেন লাগে হাই ফ্লো নেজাল ক্যানুলাতে ইউজ করা। ঠিক আছে, কনভেনশনাল অক্সিজেন থেরাপি বলতে আমরা না মাস্ক দিয়ে যেটা দেই বা নেজাল ক্যানুলাতে দেই। হ্যাঁ, তাহলে হাই ফ্লো নেজাল ক্যানুলা মানে আমরা ওখানে টাইট্রেট করে দিতে পারবো। আমাদের অক্সিজেন ডেলিভারি ডিভাইসের কথা, সেখানে আমাদের টার্গেট কি থাকবে, SpO2 বা SaO2। ঠিক আছে, এটা এই পার্সেন্টের উপর নির্ভর করে, কথার কথা যদি আমরা 90%-এর উপর রাখতে চাই, তখন তো আমরা FiO2 এখানে, কারণ কি সেপসিসের পেশেন্টের ওয়ার্ক অফ ব্রিদিং থাকবে, ডিমান্ড বেশি থাকবে, তাদের ফ্লোটা ইম্পর্টেন্ট, অক্সিজেনের চেয়ে ফ্লো দেওয়াটা ইম্পর্টেন্ট। তাহলে এখানে এই জন্য বলা হয়েছে যে হাই ফ্লো নেজাল ক্যানুলা দিতে। হ্যাঁ, NIV যদি এই দুইটার সাথে কম্পেয়ার করি, কনভেনশনাল অক্সিজেন থেরাপি হাই ফ্লো, এর মধ্যে হাই ফ্লোর ব্যাপারে রিকমেন্ডেশন বেশি। যদি এটার সাথে এটা কম্পেয়ার করি, নন ইনভেসিভ ভেন্টিলেশন আর হাই ফ্লোর মধ্যে এইখানেও হাই ফ্লো নেজাল ক্যানুলা, তার মানে মোট কথা দাঁড়ালো হাই ফ্লো নেজাল ক্যানুলা সুপিরিয়র এই ক্ষেত্রে। এখন এই পেশেন্ট যদি সেপসিসের পেশেন্ট যদি ARDS ডেভেলপ করে, তাহলে কি করবে? যদি ARDS ডেভেলপ করে, তাহলে আমরা ARDS এর যে ম্যানেজমেন্ট জানি, আপডেটেড ম্যানেজমেন্ট, সেটাই আপডেটেড ম্যানেজমেন্ট বলতে আমরা ARDS পড়ছি, তাই না? বড় কথা হলো এখানে লাং প্রোডাক্টিভ ভেন্টিলেশন আসবে, এই টার্মটা আসবে। তাহলে আমরা 2 মিনিটের সামারি করি, 2 মিনিট বা 4 মিনিট লাগবে। হ্যাঁ,
এটা আমাদের দেশের প্রেক্ষাপটে মানে আমরা ইউজ করব না। এটা হলো যেখানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কম, তাহলে এটাকে অনেকটা প্রোফাইলেক্সিস, যে তার জিআইটিটা ডিকন্টামিনেশন করবে, যে জিআইটির মধ্যে যে অর্গানিজম থাকে সেগুলোকে আমরা মানে স্টেরাইল করে ফেলবো। কিন্তু এই অ্যান্টিবায়োটিক দিয়ে দিতে গেলে কী হবে, রেজিস্ট্যান্স হতে পারে। যে অনেক সময় ধরো নর্মাল ফ্লোরে আছে, আমি অ্যান্টিবায়োটিক দিলাম, এগুলো সেই নর্মাল ফ্লোরাগুলোই কী হতে পারে, ভিরুলেন্ট হয়ে যেতে পারে। এটা হলো যেখানে মানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কম, ওইসব এরিয়ার জন্য বলছে। এবং এটা স্ট্রং রেকমেন্ডেশন না, কন্ডিশনাল, দিতে পারো। ঠিক আছে, তাহলে আমরা একটু সামারি করি। স্ক্রিনিং বা আর্লি ম্যানেজমেন্টের অংশ, যে একটা পেশেন্টের সেপসিস যখন আসবে, আমরা সেপসিস জিনিসটাকে খুব বেশি গুরুত্ব দিতে হবে। সেপসিস কোড হিসাবে আইডেন্টিফাই করতে হবে, সেপসিস কোড বা সেপসিস বান্ডল। ঠিক আছে, এবং সেপসিস ডায়াগনোসিসের জন্য আমাদের একটা স্ক্রিনিং টুল ইউজ করতে পারি, সেটা হলো কি মাল্টি প্যারামিটার হবে। মানে যেগুলো মাল্টি প্যারামিটার, যেমন অলরেডি নিউজ বা মিউজ কিন্তু এস্টাবলিশড, ইউকে বেসড কান্ট্রিগুলোতে নিউজ বা মিউজ কে করে, নার্সিং স্টাফরা করে, ইমার্জেন্সি স্টাফরা করে, তারাই বলে দেয়, কালার কোডেড করে দেয়, সবুজ, লাল, হলুদ, কোন কোডের মধ্যে সে পড়ে যাবে। হ্যাঁ, তাহলে সেপসিস ডায়াগনোসিস করতে গেলে আমাদেরকে সিঙ্গেল প্যারামিটার উপর নির্ভর করলে হবে না, বা অল্প প্যারামিটার উপর নির্ভর করলে হবে না, মানে এটা একটু ব্রড রেঞ্জে বিভিন্ন প্যারামিটার উপর নির্ভর করতে হবে। হ্যাঁ, এবং যখনই আমরা সেপসিস চিন্তা করব, আমরা যখন চিন্তা করবো এটা কি পসিবল, প্রবাবল না ডেফিনিট, তাহলে ওই অনুযায়ী আমাদের ম্যানেজমেন্টের মানে গুরুত্ব বাড়বে। ঠিক আছে, যদি ডেফিনিট হয় সেটা তো আমরা ইনভেস্টিগেশন লাগে, যদি পসিবল বা মানে প্রবেবল হয় তাহলে তো আমরা অ্যান্টিবায়োটিক শুরু করে দেব 1 আওয়ারের মধ্যে। যদি পসিবল হয় এবং পেশেন্ট শকে, তখনও শুরু করব। যদি শকে না থাকে তাহলে আমরা 3 ঘন্টা সময় পাবো অ্যাসেস করার জন্য। তারপরে এর মধ্যে পেশেন্টের ফ্লুইড স্টার্ট করা লাগতে পারে। পেশেন্ট যদি শকে থাকে, যদি আমরা ফ্লুইড দিয়ে কোনটা দিব, ব্যালেন্স ক্রিস্টালের, নর্মাল স্যালাইন না, ঠিক আছে, বা কলয়েড না, কি এটা প্লাজমাসল না, যদি দেয় তাহলে হার্টম্যান সলিউশন। ঠিক আছে, তাহলে আমরা ফ্লুইড দিলে 30 ml করে দিতে পারি, কিন্তু এর মধ্যে ইন্ডিভিজুয়ালাইজ চিন্তা করতে হবে যে পেশেন্টের আবার ফ্লুইড ওভারলোড হয়ে যাচ্ছে কিনা। সিকেডি, সিএলডি, হার্ট ফেলিওর পেশেন্টের আমরা বেশি ফ্লুইড দিব না। আচ্ছা, তারপরে যদি ফ্লুইডও হচ্ছে না, এখন পেশেন্টের আইনোট্রোস বা বেসোপ্রসের লাগবে, তাহলে বেসোপ্রসের আমাদের প্রথমেই থাকবে। হ্যাঁ, এখন এইখানে আরেকটা ইয়া ছিল যে আমি বলিনি মনে হচ্ছে এটা, যে আমরা অনেক সময় সেন্ট্রাল লাইনের জন্য বসে থাকি। পেশেন্ট শকে সেন্ট্রাল লাইন না, আমি পেরিফেরাল লাইন দিয়ে শুরু করবো, নরএড্রিনাল পেরিফেরাল লাইন দিয়ে শুরু করবো, কারণ এখানে টাইম মানে পেশেন্টের লাইফ। ঠিক আছে, তাহলে আমরা বেসোপ্রেসর পেরিফেরাল লাইন দিয়ে শুরু করব, এবং সেই বেসোপ্রেসরের পরেও যদি লাগে, প্রথম ধাপ ফ্লুইড দিলাম, বেসোপ্রেসর দিলাম, যদি বেসোপ্রেসর লাগে আমরা সেকেন্ড বেসোপ্রেসর নরএডের পরে বেসোপ্রেসিন দিতে পারি। যদি কার্ডিয়াক ডিসফাংশন থাকে এর মধ্যে আমরা ডোবুটামিন দিতে পারি, অথবা দুইটাই লাগতেছে আমরা এর মধ্যে অ্যাড্রিনালিনও রাখতে পারি। ঠিক আছে, ইনফেকশনের ব্যাপারে আমরা বললাম যে অ্যান্টিবায়োটিক শুরু করব 1 ঘন্টার মধ্যে। এর মধ্যে পেশেন্টের অবশ্যই কি ব্লাড কালচার এবং ল্যাকটেট পাঠিয়ে দিতে হবে অ্যান্টিবায়োটিক শুরু করার আগেই। এখন পেশেন্ট বেশি খারাপ, অন দ্য ওয়ে আছে, আমি মনে করতেছি এটা সেপসিস, অ্যান্টিবায়োটিক আমি শুরু করে দিতে হবে আগেই, ব্লাড কালচারের জন্য বসে থাকা যাবে না। তারপরে আমি যখন অ্যান্টিবায়োটিক শুরু করলাম, ব্রড স্পেকট্রাম দেবো, কিন্তু এখানে আমাকে ইয়া করতে হবে যে অ্যানোরবিক কাভারেজ না দিলে হবে, অ্যান্টিফাঙ্গাল না দিলে হবে। ঠিক আছে, এর মধ্যে কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো বাই ডিফল্ট অ্যানোরবিক কাভারেজ দেয়, পাইপারসিলিন, টাজোবেক্টাম, মেরোপেনাম, এই গ্রুপ, কার্বাপেনাম গ্রুপগুলো। ঠিক আছে, যখন আমরা অ্যান্টিবায়োটিক দিলাম, হ্যাঁ, এর মধ্যে আর কিছু কথাবার্তা আসবে, আমাদের চিন্তা করতে হবে যে এটা কি পসিবল সেপসিস কিনা, যেখানে নন ইনফেকশাস কজ কিনা, যেটা আমি সেপসিস মনে করেছিলাম বাট আসলে সেপসিস না। যদি এরকম হয় তাহলে আমি অ্যান্টিবায়োটিক ডিসকন্টিনিউ করব। আর অ্যান্টিবায়োটিক যদি শুরু করি আমাদেরকে অবশ্যই ফলো আপ করতে হবে, এবং কি ডিএসকেলেশনের চিন্তা করতে হবে। ডিএসকেলেশন আমরা কীভাবে করি, একটা হলো ক্লিনিক্যাল প্যারামিটার দেখবো, আর প্রোক্যালসাটিনিন, দুইটা আমাকে হেল্প করবে। যত শর্টার ডিউরেশন পসিবল মানে তত অল্প সময় আমরা অ্যান্টিবায়োটিক রাখবো। তারপরে হিমোডাইনামিক্স, অ্যান্টিবায়োটিকের সাথে হিমোডাইনামিক্স, আমরা ব্লাড প্রেশার মনিটরিংয়ের জন্য নন ইনভেসিভকে বেশি প্রায়োরিটি দেব। ঠিক আছে, এবং কখনো কখনো ইনভেসিভ লাগতে পারে, যদি আমার ফ্যাসিলিটি থাকে তাহলে ইনভেসিভ করব, কিন্তু এর মানে এই না যে আমি করব না, নন ইনভেসিভগুলোই করা শুরু করব। ঠিক আছে, যদি করা লাগে আমাদের কি ডাইনামিক প্যারামিটার যেগুলো, এর মধ্যে প্যাসিভ লেগ রাইজিং, সেটা আমাকে অনেক কিছু হেল্প করতে পারবে। আচ্ছা, তারপরে কিছু কিছু অ্যাডজাংটিভ ম্যানেজমেন্ট লাগতে পারে। কীরকম,
ওই যে রেসপিরেটরি বলে, হ্যাঁ অ্যাডজাংটিভ, এর মধ্যে হাইড্রোকোর্টিসন এবং পিপিআই। আর কি কি দেওয়া দরকার নেই বা দিব না, প্যারাসিটামল, ভিটামিন সি, আইভিআইজি, প্লাজমা এক্সচেঞ্জ বা প্লাজমা থেরাপি বা ইমিউনোগ্লোবিন থেরাপি, আর পারফিউশন, পলিমিক্সিন বি পারফিউশন। আচ্ছা, এর মধ্যে রেসপিরেটরি কেয়ার একটা ব্যাপার আছে, ওইখানে আমরা কি করব, যেহেতু পেশেন্ট সেপসিস, মাল্টি অর্গান ডিসফাংশন, ওদের ওই পেশেন্ট হাইপোক্সিয়াতেও থাকতে পারে, তার ওয়ার্ক অফ ব্রিদিংও বেশি দেখতে পারে, তাহলে সেক্ষেত্রে আমাদের অক্সিজেনেশন মনিটরিং করতে হবে, SpO2-কে টার্গেট রেঞ্জে রাখতে হবে, অথবা আর্টারিয়াল ব্লাড গ্যাস করতে পারলে SA2-কেও টার্গেট রেঞ্জে রাখতে হবে। যদি অক্সিজেন লাগে, আমি অক্সিজেন ডেলিভারি ডিভাইস কোনটাকে প্রেফার করব, হাই ফ্লো নেজাল ক্যানুলা, বেটার দেন কনভেনশনাল অক্সিজেন থেরাপি অর NIV। এখন পেশেন্ট বেশি খারাপ, মেকানিক্যাল ভেন্টিলেশন লাগলো, তাহলে সেক্ষেত্রে আমাকে ARDS হচ্ছে কিনা সেটা দেখতে হবে, লাং প্রোটেক্টিভ ভেন্টিলেশন চিন্তা করব। হ্যাঁ, অ্যাডজাংটিভ থেরাপির মধ্যে আরও কিছু ছিল, থ্রম্বোপ্রোফাইলেক্সিস। তাহলে থ্রম্বোপ্রোফাইলেক্সিস কি দিব, লো মলিকুলার ওয়েট হেপারিন। সেটা হলো মানে পরে পড়বে অ্যাডজাংটিভ থেরাপির মধ্যে। আর অ্যাক্টিভ ফ্লুইড রিমুভাল, সেটা ডায়াবেটিক্স হতে পারে, সেটা হতে পারে ডায়ালাইসিস, ঠিক আছে। বোঝা গেছে? তাহলে কারো কোনো কোশ্চেন? ডেফিনেশন আগেরটাই। স্ট্রেস আলসার, হ্যাঁ মানে যেমন স্ট্রেস আলসার প্রোফাইলেক্সিসেরও কিছু ইন্ডিকেশন আছে যে কখন কখন দিতে হবে। সেপসিস একটা, পেশেন্ট শকে থাকলে একটা, পেশেন্ট যদি মেকানিক্যাল ভেন্টিলেটরে মোর দেন 48 আওয়ার্স থাকে এটা একটা, পেশেন্ট বার্নে থাকলে, ট্রমাটিক ব্রেন ইঞ্জুরি থাকলে, এইসব ক্ষেত্রে স্ট্রেস আলসার বেশি হয়, তাহলে ওইসব ক্ষেত্রে গুরুত্ব। অ্যান্টিফাঙ্গাল প্রোফাইলেক্টিক্যালি বা এম্পিরিক্যালি আমরা দিব না, যদি একেবারে নির্দিষ্ট ইন্ডিকেশন থাকে সেক্ষেত্রে। ঠিক আছে, অমল অফ করে দিতে পারো।